ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি লেখক এবং গীতিকার জয়ন্ত কর্মকারের কাছে। যেটা বলছিলেন ভালো লাগার বিষয়ে কেন যেন ক্লান্তি কাজ করে না, বলছিলেন যে গতকাল রাত 2টা-3টা পর্যন্ত কাজ করেও আজকে সকালে আবার আপনি সে একদমই সতেজ বা প্রফুল্ল মনেই আছেন। এই যে ভালো লাগা ভালোবাসার বিষয় গানকে ঘিরেই লেখাকে ঘিরেই। হ্যাঁ, লেখাটা আমার ছোটবেলা থেকেই একটা নেশার মতো। মনে হতো মানে ক্লাস 5-এ যখন ছিলাম তখনও ডায়েরি লিখতাম এবং ওই সময় থেকে কেন জানি ভেতর থেকে লেখার যে ব্যাপারটা সেটা আসতো একদমই ছোট একদম বলছিলেন, ছোটবেলা থেকে। মানে প্রথম আবিষ্কার করলেন কখন যে আপনি এটা একদম বইয়ের ভাষার বাইরে যে লিখতে পারেন? এটা প্রাথমিক স্কুলে থাকা অবস্থাতেই বাহ। তখন মনে হতো এবং পরবর্তীতে যেটা হয়েছে আমার ক্ষেত্রে যে আমি পাঠ্য বইয়ের বাইরের বইগুলো বেশি পড়তাম, বাহ, এগুলো বাহ। বেশি ভালো লাগতো। কোন লেখকদের পড়া বেশি হতো? আমি সেই সময় ওই সমরেশ মজুমদার, তারপর হুমায়ুন আহমেদ, বিভিন্ন উপন্যাসগুলো বেশি বেশি দারুণ, পড়তাম দারুণ। সেই স্কুলে থাকতেই? স্কুলে থাকতে। ওকে। এবং ছোটবেলার প্রথম যে লেখার কথা বলছিলেন সেটা কি স্কুল ম্যাগাজিনের জন্য ছাপানো হয়েছিল? হ্যাঁ, তখন ওই আমাদের হচ্ছে ওই দেয়াল লিখন একটা থাকতো, কর্নার থাকতো স্কুলে, সেটার জন্য তখন লিখতাম। সেই সময় অদ্ভুত একটা ব্যাপার আমার মাথায় কাজ করলো। আমরা ক্লাস 8-এ কি 9-এ সনেট কবিতা, তো ওই ব্যাপারটা দেখলাম যে ওইটা যখন আমাদের শিক্ষক বোঝালো যে 14 লাইন 14টা শব্দ, মানে ছন্দ মিলের ব্যাপারগুলোতে যে পেয়েছিলেন অনেক পরে মনে হয় বা স্কুলে যদি থাকে ক্লাস 9 বা 10 এরকম হতে পারে। তো ওইটা যখন টিচার আমাদের বোঝাচ্ছিলেন, তারপর আমি বাসায় গিয়ে ওটা ট্রাই করলাম এবং কয়েকটা লেখার চেষ্টা করলাম আর কি, ওটা ছন্দমিল মিলে। এটা আর কি ভালো লাগে, নেশার মতো। তো সেই জায়গা থেকে তখন থেকেই শুরু। আর আমার ক্যারিয়ার হচ্ছে আমি সাংবাদিকতায়, অনেক দিন ধরে আমি টেলিভিশন মিডিয়ার সাথে সাংবাদিকতায়। তো সেই জায়গাটার পরের সময়টা, আমার পেশার পরের সময়টা আমি এই লেখালেখিতেই সময় দিই। বাইরে যে আড্ডা দেয়া, ঘোরাঘুরি, সেটা খুব কম। এমনি ঘুরতে যাই, প্রচুর ঘুরতে যাই, কিন্তু ওই ঘুরতে গেলেও দেখা যায় কোথাও বসে আসছি, একটা লাইন লিখে ফেলি, মনে কিছু একটা এলো লিখে ফেলি, এই আর কি। কবি সাহিত্যিক বা লেখক যারা রয়েছেন তারা হয়তো বা এমনই হয়ে থাকেন, মানে তাদের মনের মধ্যে লেখনী ঘুরতেই থাকে, সবসময় হয়তো বা লিখে ফেলতে পারেন যে কোনো জায়গায়। বলছিলেন যে পড়াশোনা শেষ করার পরপরই আপনি, আমরা জানি যে সাংবাদিকতায় যুক্ত হন, টেলিভিশনে যুক্ত হন। এই যে প্রফেশনালি লেখালেখি, যে অবসর সময়টা কাজে লাগানো, সেটা আসলে কখন থেকে শুরু হয়? প্রফেশনালি লেখালেখি এটা খুব বেশি দিন না। আমি নিজেকে আবিষ্কার করি মানে ওই অর্থে 2020-এর পরেই। আচ্ছা আচ্ছা। এবং করোনার টাইমটাতে আরো বেশি করে লেখার বিষয়টা আসে। তারপর অনেকেই আমাকে, আমার লেখা দেখে অনেকেই আমাকে উৎসাহ দিলেন যে আপনি তো এটি পেশা হিসেবে নিতে পারেন বা কন্টিনিউ করতে পারেন। তো সেই জায়গায় এখন পর্যন্ত এই যে এবারের ঈদে আমার 2টো নাটকের টাইটেল ট্র্যাক আমার লেখা। আপনার লেখা, হ্যাঁ। গত ঈদে এরকম 6-7টা নাটকে, ভ্যালেন্টাইন ডে। তো বিভিন্ন দিবস বা অকেশনগুলোতে আমার বিভিন্ন নাটকগুলোতে আমার রেগুলার গান যাচ্ছে এবং মোটামুটি এখনকার যারা রেনাউন্ড আর্টিস্ট তারা পারফর্ম করছেন আমার গানে, এটা ভালোই লাগে আর কি। কবিতা লেখা দিয়ে শুরু হয়েছিল সেই মানুষ আজকে জনপ্রিয়, গানগুলো তার লেখার মধ্য দিয়ে ফুটে ওঠে। প্রথম গান লেখা হয়েছিল কবে, সেই স্মৃতিটা কি মনে পড়ে? প্রথম গান মূলত কবিতাই লিখতাম। তো সেই কবিতা থেকে আমার সহধর্মিণী, উনিও শিল্পী, তো তার জন্য একটা গান করার জন্য গেলাম একজন কম্পোজার, বর্ণ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। দাদা করোনায় আসলে ওই সময় মারা গেছেন। আচ্ছা আচ্ছা। তো দাদাই আমাকে প্রথম বোঝালেন যে মানে আমার 2-একটা লেখা দিলাম ওনাকে, উনি দেখে বললেন বাইরের কোনো লেখা লাগবে না, আর আপনার এটা পুরো একটা গান হয়ে যাবে। আমি বললাম কিভাবে? মানে কবিতা লেখা আর গান লেখা তো এক না, ওখানে নানা রকম মিটার, ছন্দ, অনেক বিষয় থাকে। তো তারপরও আমার কবিতার ওই যেগুলো দিয়েছিলাম ওনাকে, উনি বললেন যে এটার মধ্যে ওই ব্যাপারটা আছে, সরাসরি গান করা যাবে। তারপর ওনার উৎসাহে ওই বছরই 3টা গান উনি আমার করলেন, মানে একেবারে অপ্রত্যাশিতভাবে গানে আসা 3টা গান করলেন, যার 2টা হচ্ছে শিলা দেবী গেয়েছেন, একটা সুমনা হক গেয়েছেন। 3টা গানই খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। 3টা গান যখন লিখেছেন মাথায়, মানে একটা সময় তো কবিতা লেখা হতো, তো হুট করে গানের
ভাবনা না, যখন উনি ডুবে যখন যাওয়া? আমার এই যে 3টা গান করলেন, কবিতা থেকে গান করলেন, তারপর কিছু বিষয় বললেন যে আপনার মোটামুটি ঠিক আসছে, আর লিখতে লিখতে হয়ে যাবে, আপনি যাবে। লেখাটা কন্টিনিউ করেন, আর আপনি লেখা ছাড়বেন না, কারণ এখন খুব ভালো লিরিকের অভাব, হ্যাঁ। তো আপনি এটা কন্টিনিউ করেন। উনি যে আমাকে উৎসাহ দিলেন, আমার আজকে এখানে ওনার কথা মনে করে খারাপই লাগছে, যে মানুষটা আমাকে আসলে এই উৎসাহ দিয়ে এই পথে আনলেন, সেই মানুষটা কিন্তু এখন পৃথিবীতে নেই। এবং আপনি যে দারুণ কাজগুলো করছেন সেটাও হয়তো বা দেখে যাওয়ার সৌভাগ্য তার হয়নি। সেটাই। আমরা আসলে তার প্রতিও শ্রদ্ধা জানাতে চাই। এই যে গান লেখা যখন শুরু করলেন, একটু কি চ্যালেঞ্জ মনে হয়েছিল? যে একটা সময় গানের যেটা বলছিলেন শুরুতে, গান লেখাটা সম্পূর্ণ আলাদা আলাদা প্যাটার্নে করতে হয় এবং দর্শক চাহিদার কথা মাথায় রেখে গানটা আসলে করতে হয়। কবিতা লেখা বা গদ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় শিল্পীরা নিজের ভাবটা ফুটিয়ে তোলে, গানের ক্ষেত্রে সম্পূর্ণ অন্যের চিন্তাভাবনা দিয়ে প্রভাবিত করতে হয়, লেখাকে সমৃদ্ধ করতে হয়। তখন কি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবিলা তো করতে একটু হয়েছে? আছেই, যেমন ধরেন আমি যে নাটকগুলোর জন্য গান লিখবো, ডিরেক্টর যখন আমাকে গল্পটা বলে, ওই গল্প অনুযায়ী আমাকে লিখতে হবে। আচ্ছা আচ্ছা। ওখানে কিন্তু আমি ভাববো, ওই গল্প নিয়েই আমাকে ভাবতে হবে, অন্য কিছু নিয়ে ভাবনার তখন সুযোগ নেই। একটা বাউন্ডারির মধ্যে আমাকে আটকে রাখবো, ওই বাউন্ডারির মধ্যে যা কিছু করার করতে হবে, এর এই যে বাইরে যাওয়া যাবে বাউন্ডারির না। মধ্যে বা সীমার মধ্যে আটকে থাকাটা কি আপনার জন্য একটু কঠিন কিনা? না, এখন অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। কেন অভ্যস্ত হয়ে গেছে? কারণ জীবনের নানা মুহূর্ত, নানা গল্প থাকে, প্রত্যেকের জীবনে নানা গল্প থাকে। এখন আমি যদি শুধু আমার গল্পগুলোকে রিপ্রেজেন্ট করি, তা তো না, লেখকের দায়িত্ব সবার কথাগুলোই বলা। তো একটা নাটক কিংবা একটা সিনেমার মধ্যে যে গল্পগুলা আসে, সেই গল্পতে আমাকে ঢুকে গিয়ে সেই অনুযায়ী তো লিখতেই হবে। বাহ! অনেকগুলো তো কাজ করা হচ্ছে। আপনি নিয়মিতই বিভিন্ন নাটকের প্লেব্যাকে আপনার গানগুলো, আপনার লেখা গানগুলো হয়ে থাকে, প্লেব্যাক আমরা শুনে থাকি। লেখার মধ্যে কি কখনো একঘেয়েমি চলে এসেছে বা একই কথা, একই লাইন, এই ধরনের কি কখনো সমস্যা দেখা দেয় কিনা? না, যেটা হয়েছে, মাঝে মাঝে মনে হয় যে আমি ভিন্ন কিছু করি। আচ্ছা। ভিন্ন কিছু করতে গিয়ে দেখা গেল, এই যে কয়েকদিন আগে একটি নতুন গান করলাম, এখনো রিলিজ হয়নি, উড়ন চণ্ডী নামে একটা গান করলাম ব্যান্ডের, আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ ভিন্ন রকমের, ভিন্ন মেজাজের একটা গান। তো যখনই আমার মনে হয় যে, কারণ আমার কাছে এখন পরিচালকরা ডিমান্ড করে রোমান্টিক গান, আচ্ছা। রোমান্টিক গানের যে ব্যাপারটা, ওইটা আমার মধ্য থেকে ভালো আসে। বাহ! তো সেই ব্যাপারটা তাদেরও চাহিদা বেশি, আর এখন তো ভিউ এর পেছনে ছোটে পেছনে সবাই। সবাই যায়। তো তার মধ্য থেকেও দেখা যায় মাঝে মাঝে আমি চেষ্টা করি জীবনমুখী কিছু গান করার জন্য, এটা আমার জন্য। সেটা নাটকে না যাক, আমি আমার প্রোডাকশন হাউস থেকে বের করব বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বের করব, এই চিন্তা থেকে সেই ধরনের কাজগুলো করি। মানে নিজের মনের খোরাকের জন্য আপনি Right. কাজ করা হয় অবসর সময় যখন? রিসেন্টলি একটা মানে সিনেমাতেও আমার গান হলো, শুটিং চলছে। আচ্ছা আচ্ছা। তো এটাই হচ্ছে সিনেমাতে আমার ফার্স্ট কাজ। প্রথম কাজ। বা অনেক অভিনন্দন আপনার জন্য। আমরা কি আরো ডিটেলস জানতে পারবো কোন সিনেমাতে বা কার কণ্ঠে আপনার গানটা যাচ্ছে? কণ্ঠ এখনো নির্ধারণ হয়নি কাকে আচ্ছা। দিয়ে গাওয়ানো হবে, তবে সিনেমার নাম হচ্ছে 2 পয়সার মানুষ। আচ্ছা আচ্ছা। এটার পরিচালক হচ্ছে ঝুমুর আসমা জুই আপা। আচ্ছা আচ্ছা। তো শুটিং অর্ধেক হয়েছে, নায়ক হচ্ছে এই সিনেমার মাধ্যমে প্রভা প্রথমবারের মতো সিনেমায় আর কি অভিনয় সাদিয়া করছে। জাহান প্রভা। সাদিয়া জাহান প্রভা, আর আচ্ছা। এবিএম সুমন হচ্ছে এটা নায়ক, সরকারি আচ্ছা। অনুদানের একটি সিনেমা। অনুদানের যে সিনেমা সম্প্রতি কিন্তু পহেলা বৈশাখের একটা গান রিলিজ পেয়েছে এবং খুবই সুন্দর একটা মিউজিক ভিডিওর মধ্য দিয়ে আপনারা করেছেন, নাচের মুদ্রা টাইপের একটা গান ছিল সেখানে, একটু সেটার ডিটেলস শুনতে চাই। এটা হচ্ছে পয়লা বৈশাখ তো 14 এপ্রিল, গানের পরিকল্পনা হয় 10 এপ্রিল, মানে 9 এপ্রিল। আচ্ছা আচ্ছা। 9 এপ্রিলের পরিকল্পনা, ওই রাতেই হচ্ছে মানে রেকর্ড করা হয়, ডেমোটা রেকর্ড করা হয়, আচ্ছা। ফাইনাল ভয়েস দেয়া হয় 10-11 মিলিয়ে। আচ্ছা 12 এপ্রিল হচ্ছে শুটিং, আর 13 এপ্রিল হচ্ছে সেটা রিলিজ। আচ্ছা, মানে খুবই তিন মানে 4 দিনের হেক্টিক ভিতরে সময়ের একটা মধ্যে গান দিয়ে আর কি। করেছিলেন কাজটা। সেখানে সিঙ্গার কারা কারা ছিল? সিঙ্গার ছিলেন হচ্ছে আপেল মাহমুদ এমিল, আচ্ছা। তারপর হচ্ছে প্রান্ত, শিলা দেবী, আরো কয়েকজন ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা। মিউজিক ভিডিওতে কি তারাই ছিলেন নাকি? তারাই ছিলেন আচ্ছা শিল্পীরা। আচ্ছা। তো এই যে এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে এত বড় একটা প্রোডাকশনের কাজ কমপ্লিট করেছিলেন? ওই নানা কাজের ভিড়ে দেখা গেছে যে ওই সময়টা ঈদের একটা চাপ ছিল, ঈদের পরে পরে আরো কিছু কাজের চাপ ছিল, তো বৈশাখ নিয়ে আলাদা করে ভাবা হয়নি। আচ্ছা, কিন্তু আচ্ছা। শেষ সময় মনে হলো না,
যেহেতু কাজটা তো বৈশাখের করাই যায়। গান এর আগেও করেছি, তো এবার না করলে কেমন হয়, সেই চিন্তা থেকে। বাহ, দারুণ। আসলে গুণী মানুষরা যে কোনো সময় তাদের সময়কে কাজে লাগিয়ে ভালো কিছু উপহার দিয়ে থাকে। আরেকটা বললেন যে একটা স্যাড রোমান্টিক গানও রিলিজ পেয়েছে, সেটা সম্পর্কে একটু যদি শুনি। ওটা আরো কয়েকদিন আগে করা হয়েছিল। ওটা নূর রহমান প্রান্ত আর শিলা দেবী গেয়েছেন। আশা করব গানটা সবারই ভাল লাগবে, খুবই চমৎকার একটা গান। নিঃসন্দেহে। শিলা দেবীর কথা বলছিলেন, যিনি একজন সঙ্গীত শিল্পী, অন ক্যামেরা এবং বাস্তব জীবনে আপনার সহধর্মিণী। এবং সবার একটা ছোট্ট অভিযোগ হয়তো বা, যে জয়ন্ত কর্মকারের সব গানের কণ্ঠ থাকে বা দিয়ে থাকে হচ্ছে শিলা দেবী। মানে সবাই একটা মিষ্টি মধুর অজুহাত বা একটা কমপ্লেইন আপনাকে করে থাকে, কেমন লাগে তখন, ব্যাখ্যা কিভাবে করবেন? বিষয়টা মানে অভিযোগের বিষয়টা আমি মানে এইভাবেই ব্যাখ্যা দিব যে সে পাশাপাশি থাকে, তাকে বেশি বুঝি। নাকি ভয়ে? ভয় না, মোটেই ভয় না। এখন হ্যাঁ, শুরুর দিকে ওর জন্য বেশি গান করতাম, এখন সবাই আমার গান করছে। যেমন ঈদের বললাম যে দুটো নাটক এসেছে, তার মধ্যে একটাতে সে গেয়েছে আর আরেকটাতে আতিয়া আনিশা। বাহ, দারুণ। যে বিষয়টা আপনাদের খুবই সুন্দর একটা সম্পর্ক, যিনি আপনার বাস্তব জীবনের সহধর্মিণী, আপনার গানগুলো তিনি পর্দায় ফুটিয়ে তুলছেন, খুব দারুণভাবে ফুটিয়ে তুলছেন। আমরা তিনি পরিচিত একজন সঙ্গীত শিল্পী, কেমন এনজয় করেন বিষয়টা, বা যখন একসঙ্গে কাজ করেন যে এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ঠিক করা দরকার, এই ধরনের কারেকশনগুলো দেয়া হয় কিনা? ডেফিনেটলি। আমি কাজের ক্ষেত্রে কে কি এটা দেখি না। আমার কানে যতক্ষণ ভালো না লাগে বা কোনো জায়গায় যদি সমস্যা মনে হয়, ওটা থেকে বাধ্য করে হলেও ঠিক করি। এমনও হয়েছে যে বাইরের অনেক সিঙ্গার গিয়ে চলে গেছে, পরবর্তীতে আমার মনে হলো যে না, প্রপারলি হয়নি, তাকে এনে আবার গায়ে নিয়ে ওই জায়গাটা ঠিক করে আমার সন্তুষ্টির জন্য আর কি। আমি হয়তো গাইতে পারি না, আমি যদি গাইতে পারতাম, ওই যে বললাম মানে কথার ফাঁকে বলেছিলাম আপনাকে যে তাহলে একটা ঘরে বন্দি হয়ে সারাদিন গানই শুনতাম। গানই গাইতেন হয়তোবা। গান গাইতে পারি না, কিন্তু বিষয়গুলো বুঝি। তো কোনো জায়গায় যদি কানে একটু বাধে, ওইটা বেশি নাড়া দেয়, তখন ওটা ঠিক না করা পর্যন্ত সহধর্মিণীও আসলে ছাড় পায় না আপনার কাছ থেকে। বা খুব সুন্দর, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে ভবিষ্যৎ পরিকল্পনা বা কি কি প্ল্যানিং নিয়ে আগাচ্ছেন, কি কি কাজ আছে আর আপনার নতুন করে আসছে যেগুলো, একটু শুনতে চাই। গানটা আসলে আমার পেশা না, এটা আমার নেশা। নেশার কারণে গানটাকে নিয়ে থাকি। আমার পেশা হচ্ছে আমি আমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা এবং কনসালটেন্সি ফার্ম, এগুলো হচ্ছে আমার পেশা। আর এর পরের যে সময়গুলো সেগুলো আমি গানের পেছনে দিই। ভবিষ্যৎ পরিকল্পনা গান নিয়ে অনেক অনেক বেশি। আমরা একটা সংগঠন করেছি বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য, মিউজিক আলফা। সেই মিউজিক আলফার আমিও একজন ফাউন্ডার মেম্বার। সেটা ওই প্ল্যাটফর্ম থেকেও আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, শিল্পীদের দিয়ে নতুন নতুন গান করাচ্ছি এবং আমাদের অনেক উদ্যোগ রয়েছে। যে এবং আপনারা মনে হয় 100 জনকে নিয়েও একটা প্রজেক্ট করেছিলেন, রাইট? তো আমরা পয়লা বৈশাখের গানও করেছি একটা মিউজিক আলফা থেকে। তো রেগুলার আমরা গান করে যাচ্ছি ওই প্ল্যাটফর্ম থেকে। আমাদের শিল্পীদের একাত্ম করে একটা ইউনিটি গড়ে তোলার লক্ষ্যে আমরা আসলে প্রতিষ্ঠানটা করেছি। সেই প্রতিষ্ঠান এবং আপনার ব্যক্তি জীবন সব ক্ষেত্রে অনেক বেশি শুভকামনা রইল, অনেক বেশি শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে এমন চমৎকার একটা আয়োজনে সকালটা রাঙিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের সক্ষমতা সম্পর্কে জানতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।